ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা, মৃত্যু বেড়ে 18। রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই হ্রদের 16 গেট। বন্যার্তদের সহায়তায় দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অভিভূত ডক্টর ইউনূস। দুর্গত এলাকায় ডিজেল পাঠিয়ে মোবাইল টাওয়ার সচল ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশ। 44 এনজিওর সঙ্গে বৈঠক। দুর্যোগ এক করেছে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। সহায়তা নিয়ে টিএসসিতে মানুষের ঢল। গণত্রাণ সংগ্রহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যস্ততা। বাংলাদেশের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির জন্য ভারতকে দায়ী করল বিএনপি। নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ মির্জা ফখরুলের। এবং আদালতে সালমান আনিস, দীপুমণি, ফিরোজ রশিদ ও সাবেক সেনা কর্মকর্তা জিয়া আরও 10 দিনের রিমান্ড আবেদন। বাড্ডার হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিক কারাগারে। জনপদের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। কিছু জায়গায় পানি কমলেও দুর্বিষহ জীবনযাপন করছেন অগণিত মানুষ। চলছে বেঁচে থাকার লড়াই। এখন পর্যন্ত মারা গেছেন 18 জন। এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফেনী ও নোয়াখালীর বন্যা কবলিত এলাকা ঘুরে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি একটি মহাসড়ক, অর্থাৎ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যে সড়কটি গিয়েছে এটি সেই সড়কের চিত্র। এই চিত্রটি দেখেই আসলে বোঝা যায় যে বন্যার এবং ভারী বৃষ্টিপাতের ফলে যে পানি জমে গিয়েছে এই বন্যা দুর্গত এলাকাগুলোতে, সেখানকার কি অবস্থা। এক দেখি 1974 সালে একটা দেখছি, আর এই পর্যন্ত এরকম পানি দেখিনি। এখন তো কমতেছে না, বাড়তেছে। পানি আসলে গতকালকে এখানে, আজকে এখানে মঙ্গলবারও একটু ভালো ছিল, বুধবার থেকে বেশি জোরে আসতেছে আর কি। সড়কটি আশপাশের নিচু জমি থেকে অন্তত 3 ফুট উঁচুতে। তো সেই 3 ফুট উঁচু সড়কটিতে যদি পানি জমে থাকে সেক্ষেত্রে নিচের যে জমিগুলো আছে এবং নিচে যে বাসভবন বা অন্যান্য দোকানপাট আছে সেগুলোর অবস্থা সহজেই অনুমেয়। আমরা দেখেছি যে গলা সমান পানি, এটি সেই নোয়াখালীর বেগমগঞ্জের কথা বলছি। হয়তো রোডে এতটুকু আছে, বাড়িতে মানুষের মাথার উপরেও চলে গেছে কোনো কোনো জায়গা। আল্লাহ যদি রক্ষা করে মানুষকে রক্ষা করবে, এছাড়া আর কোনো ব্যবস্থা নেই মানুষের। ভারত বাংলাদেশ সীমান্তর কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে, যেহেতু ত্রিপুরা রাজ্য থেকে যে উজানের ঢল, সে ঢলের কারণেই বেশি পানি জমেছে বন্যা দুর্গত এলাকাগুলোতে। তো সে জায়গাগুলোতে আসলে পানির পরিমাণ আরও অনেক বেশি। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গত এলাকার যে মানুষ রয়েছেন তারা। আমরা অনেক জায়গায় দেখেছি যে একতলা ভবনের পুরো একতলাই আসলে পানির নিচে, অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন এবং যে সকল টিনের ঘর রয়েছে সে সকল টিনের ঘরে তো আর ছাদে আশ্রয় নেওয়ার সুযোগ নেই। তারা আশপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খোঁজ নিয়েছি। তারা বলেছেন যে বিশুদ্ধ পানি এবং তাদের শুকনো খাবারের প্রচণ্ড সংকট রয়েছে। অর্থাৎ শুধুমাত্র পানিবন্দী জীবন বা পানির কারণে ঘর ছেড়ে চলে আসার যে কষ্ট, সে তার পাশাপাশি কিন্তু যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের যে সমস্যা তা। আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি যে ভালোবাসা, তার একটি উজ্জ্বল নিদর্শন গত বেশ কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। যে যেভাবে পারছে মানুষকে সাহায্য করছে, কেউ পানি দিয়ে, কেউ খাদ্য দিয়ে, কেউ আশ্রয় দিয়ে, প্রত্যেকে সাহায্য করছে। যেটি আসলে এই মুহূর্তে এই বানভাসী মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি তারা করছেন এবং একই সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ নিয়ে আসছে। শুধু বাজারে কিছু লোকে ওখান থেকে টাকা কালেকশন করি, ওইখানে কিছু লোকের দিতেছে, আর টোটাল গ্রামে গঞ্জে কে কোথায় আছে কখনো কেউ নাই। আমি গতকালকের কথা একটু বলতে চাই। আমরা গতকালকে ফেনী মহিপাল এলাকায় ছিলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে বারৈয়ারহাট থেকে মহিপাল পর্যন্ত পুরো সড়কটি পানির নিচে তলিয়ে গেছে এবং যার প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে বারৈয়ারহাটের পরে আর কিন্তু ফেনীর দিকে আসার কোনো সুযোগই নেই। তাও আমরা দেখেছি যে যেভাবে পারছেন হেঁটে তারা বারৈয়ারহাট থেকে অন্তত 20 কিলোমিটার হেঁটে মহিপালের দিকে আসছেন। অবর্ণনীয় কষ্ট, দুর্ভোগ আমরা দেখেছি গতকাল।
এটি হচ্ছে তুলনামূলক কম দুর্ভোগ এবং আমাদেরকে যতটুকু জানিয়েছেন অনেকে যে আসলে অনেকে তাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের কোনো খোঁজ পাচ্ছেন না। বানভাসী জলের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে সেই এলাকাগুলোতে। আজকে ৩-৪ দিন ধরে বিদ্যুৎ নেই, স্বাভাবিকভাবে মোবাইল টাওয়ারগুলো কাজ করছে না, কেউ আসলে তাদের স্বজনদের খোঁজও নেওয়ার মতন কোনো উপায় নেই। যেদিকেই চোখ যায় শুধু পানি এবং গাছপালা যা দেখা যাচ্ছে, এবং মাঝে মাঝে কিছু ঘরবাড়ি। এমন বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আসলে নৌকা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এবং এই একটি জিনিসের সংকট আমাদের নজরে এসেছে। যেহেতু এটি আশপাশে খুব নদীবহুল কোনো এলাকা না, এখানে কিন্তু বড় ধরনের কোনো নৌকা আগে থেকে যে এখানে ছিল এমন নয় বিষয়টি। অনেককেই আমরা দেখেছি ঢাকা থেকে ট্রাকে করে নৌকা তারা ভাড়া করে নিয়ে আনছেন এবং সেই নৌকা দিয়েই উদ্ধার কাজ চালাচ্ছেন, ত্রাণ কাজ চালাচ্ছেন। এবং আমরাও চেষ্টা করেছি যে কোনো একটি নৌকায় করে ভেতরে গিয়ে যতটুকু সম্ভব মানুষের দুর্ভোগ তুলে আনা যায়। তো আমরা দেখেছি যে এমন অনেক জায়গা আছে যেখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, যার কারণে সেই জায়গাগুলোতে যে সকল মানুষরা আটকে রয়েছেন অনেককেই সেই নৌকার অপ্রতুলতার কারণে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়নি। অনেকে বলছেন যে মূল সড়কের কাছাকাছি যারা আশ্রয় কেন্দ্রে আছেন বা যারা মূল সড়কের আশেপাশে কিছু বাসভবনে আটকা পড়েছেন তারা যত সহজে ত্রাণ পাচ্ছেন, যারা আরও ভেতরে অবস্থান করছেন তারা কিন্তু সেই ত্রাণটি অত সহজে পাচ্ছেন না। ফেনীতে বেশ কিছু হাসপাতাল রয়েছে, হাসপাতাল থেকে বেশ কিছু রুগীকে এবং সদ্যজাত শিশুদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছে সেই নৌকা দিয়ে। এবং আমরা দেখেছি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সকল সরকারি সংস্থা বা বাহিনীগুলো রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে। সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে সেই রিমোট যেই প্লেসগুলো রয়েছে, যেসব জায়গায় আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই এবং নৌকার অপ্রতুলতার কারণে সেদিকে যাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী এক একটি বাসার ছাদের উপরে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলছে এবং লাইফ জ্যাকেট তারা ছুঁড়ে মারছেন। এভাবে করে তারা তাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। গ্রামাঞ্চলে যে রিমোট এরিয়াগুলো রয়েছে যেখানে দুর্গতরা রয়েছেন, যাদের কাছে আসলে পৌঁছানো যাচ্ছে না, তো যত বেশি সংখ্যক নৌকা যদি তারা আনেন সেক্ষেত্রে তারা কিন্তু তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এই ছিল নোয়াখালীর এলাকার সর্বশেষ উপজেলা থেকে বন্যার সর্বশেষ তথ্য আমার কাছে। ফেনী সদর, পরশুরাম এবং সোনাগাজীতে এখনও হু হু করে বাড়ছে পানি। কোমর পানিতে দিনরাত কাটছে বানভাসীদের। তবে ফুলগাজী ও দাগনভূঞাতে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার আতিয়া সজল। স্মরণকালের ভয়াবহ বন্যা ফেনীর জুড়ে শুরু হয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং বিভিন্ন জায়গায় শত শত মানুষের বিভিন্ন আহাজারি। তারা শুধু তাদের স্বজনদের সন্ধান পাচ্ছে না, সন্ধান না পেয়ে তারা দিক বিদিক ছুটতে আছে। রবিবার থেকে কিন্তু মূলত বাঁধ ভেঙে পানি প্রবাহিত হতে থাকে পুরো জেলা জুড়ে, এবং এই যে পানি অব্যাহতভাবে ফেনীর ফুলগাজী, পরশুরাম দিয়ে একের পর এক লোকালয়ে প্রবাহিত হতে থাকে, সেই পানি কিন্তু আজ পর্যন্ত এখন বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে। আপনাকে যদি বলি পুরো ফেনী জেলার চিত্র, সেক্ষেত্রে আমরা ফেনী শহরের শুধুমাত্র মহিফালের কিছু অংশ এবং টাং রোডের একটি অংশ থেকে ডিসি অফিস পর্যন্ত, জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত সড়কটি রয়েছে, এটি ছাড়া পুরো ফেনী পানিতে তলিয়ে রয়েছে। ফেনীর যে ব্যবসায়িক কেন্দ্রগুলো রয়েছে, তাকিয়া রোড, ইসলামপুর রোড, সেখানে কিন্তু শত শত যে ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ীরা, পাইকারি যারা আড়তদার এবং মহিফালের বিভিন্ন আড়তদার, তারা যেটা বলছেন যে তাদের মালামাল ভিজে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে। অন্য বছর যে একাধিকবার বন্যার কবলে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অল্প শুধুমাত্র ফুলগাজী, পরশুরামের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটি 2 দিন 3 দিন পরেই হয়তো কিছুটা কন্ট্রোলে চলে আসে। কিন্তু এবার দেখেছি সেটা পুরোটাই একটি ব্যতিক্রম চিত্র দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষের বাসাবাড়ির মধ্যে অনেকের যারা নিচতলার বিল্ডিংয়ে রয়েছে তাদের জানলার উপরে বা অর্ধেকের বেশি পানি হয়ে তাদের বাড়িঘরের চরম দুর্ভোগ তৈরি হয়েছে। সমন্বয় না করার কারণে এক জায়গায় অনেক ত্রাণ যাচ্ছে, অনেক উদ্ধারকর্মী যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় কেউ পৌঁছাচ্ছেই না। এ কারণে স্থানীয় যেটা বলছেন যে এখন যত দ্রুত সম্ভব জেনারেটর দিয়ে মোবাইল নেটওয়ার্কটা চালু করা এবং বিদ্যুৎ সংযোগটা যতদূর সম্ভব এলাকাভিত্তিক চালু করা, সেই সাথে জেলা পর্যায় থেকে একটি
কন্ট্রোল রুম খুলে যারা যেখান থেকে ত্রাণ দিতে আসছেন তারা যেন এগুলো ত্রাণ ঠিকমতো সঠিকভাবে সমভাবে বন্টন হয় সেটা ব্যবস্থা নেওয়া। সেই সাথে কিন্তু গতকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হেলিকপ্টার উদ্ধার অভিযান চালাচ্ছে এবং যদিও আবহাওয়াটা কিছুটা ভালো থাকার উদ্ধার অভিযানে কিছুটা জোর পাচ্ছে। আমাদের কোস্টগার্ডও কিন্তু এখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। সেই সাথে কিন্তু যেটা চালাচ্ছে স্থানীয় যেটা বলছেন সেটা পর্যাপ্ত নয়। তারা জানাচ্ছেন এটা আরও লজিস্টিক সাপোর্ট এবং ম্যান পাওয়ার উদ্ধারের জন্য আরও বেশি বাড়ানো দরকার। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ। ভারত থেকে নেমে আসা পানির তোড়ের পাশাপাশি টানা বৃষ্টিতে ভাসছে নোয়াখালী, লক্ষ্মীপুর। খাদ্য বিশুদ্ধ পানির চরম সংকটে কয়েক লাখ বাসিন্দা। পানি বেড়েছে পাহাড়ি জনপদেও। ক্ষতির মুখে পর্যটন শিল্প। এদিকে চাঁদপুরে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মোংলায় নদ নদীর পানি বেড়ে তলিয়েছে সুন্দরবন। এদিকে রাতে কাপ্তাই হ্রদের 16 গেট খুলে দেয়া হবে জানিয়ে সতর্কতা জারি করা হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, অফিস, আদালত সবকিছু পানির দখলে। সাজানো গোছানো জনপদের কোনো অস্তিত্বই নেই। চারদিকে থই থই করছে বানের জল। জীবন বাঁচাতে মরিয়া বাসিন্দারা। নোয়াখালীর 8 উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। জেলার প্রায় 388টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 40,000 মানুষ। বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 5টি উপজেলায় মেঘনা নদী সহ খাল বিলের পানি বেড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় ও তারে গাছ উপড়ে পড়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার নিম্নাঞ্চলের গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ পানিতে ডুবে আছে। দুর্ভোগে লাখো মানুষ। একদিন পরে যদি একদিন কোন রকম রান্তা মারি 7 দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদ এখন টইটম্বুর। ডুবে গেছে রাঙামাটি পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা। আর নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে পর্যটক চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। আর্থিক ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্টরা। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বৃষ্টিপাত না থাকায় স্বস্তি ফিরেছে জনজীবনে। চেঙ্গি ও মাইনি নদী থেকে নেমে গেছে বন্যার পানি। বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষজন। তবে ক্ষতচিহ্ন দৃশ্যমান হচ্ছে। ভেসে গেছে সেতু, ভেঙে গেছে সড়ক। পুকুরে মাছ ও ক্ষেতের ফসল হারিয়ে দিশেহারা বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্ররা। অব্যাহত রয়েছে ত্রাণ সহায়তা। ভারী বর্ষণের জবুথবু চাঁদপুর। উঁচু জায়গায় বসতবাড়ি আর মূল সড়ক থেকে রক্ষা পেলেও ভারী বর্ষণে ডুবে গেছে সবকিছু। জলাবদ্ধ হয়ে পড়েছে সেচ প্রকল্প। শহরের বাগাদি, ধানুয়া, গাজীপুর, করোয়া সহ অর্ধশত গ্রামের একই চিত্র। সড়ক, সেচখালের রিংবাদ সবই এখন পানির নিচে। ভেসে গেছে শত শত খামারের মাছ। দুর্ভোগে 6টি উপজেলার কয়েক লাখ মানুষ। চলতি সমস্যা, রান্না বান্নার সমস্যা, গরু ছাগল দিয়ে, হাঁস মুরগি দিয়ে বিপদে আছে। হাজার হাজার টন টাকার, কোটি টাকার মাছ ছুটে গেছে মানুষও পানিবন্দী হয়ে গেছে। মাছের প্রজেক্ট সব বৃষ্টিতে সব ভেসে গেছে, সব মাছ চলে গেছে। হবিগঞ্জে বৃষ্টিপাত বন্ধ ও ভারতের পানির তোড় কমায় স্বাভাবিক হচ্ছে খোয়াই নদী। এতে প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে সরছে বন্যার পানি। তবে বন্যার কারণে রেল সেতু ঝুঁকিপূর্ণ থাকায় এখনও ঢাকা সিলেট লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। এদিকে মোংলার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন ও উপকূলের কিছু কিছু জায়গা। গত 2-3 দিন ধরে সুন্দরবনের ভেতরেও পানি বেড়েছে। তলিয়ে গেছে বন সহ বনের করমজল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট। তবে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বন বিভাগ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। চট্টগ্রামে বন্যায় ডুবেছে 9 উপজেলা। এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে 5 জনের। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। কোথাও কোথাও ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রী ও পণ্যবাহী যান। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী এবং নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় তলিয়ে যাওয়ার কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, সড়ক বন্ধ রয়েছে এবং রেল চলাচল বন্ধ হয়েছে। বাসের ভেলায় করে নিয়ে যাওয়া হচ্ছে নানা পণ্য, যেখানে রয়েছে চিড়া, গুড় সহ নানা শুকনো খাবার এবং রয়েছে নানা মেডিকেল সামগ্রী, যেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বন্যার্তদের সহায়তায় এগিয়ে যাওয়া। চট্টগ্রাম থেকে বিভিন্ন, বিশেষ করে চট্টগ্রাম ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, রৌজান সহ যে বিস্তীর্ণ এলাকা পানি নিচে তলিয়ে গেছে, সেখানে কিন্তু বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন, বিশেষ করে যে কোটা সমন্বয়ক যারা আছে, সমন্বয়কের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় তারা টিম গঠন করেছে। সেখানে কিন্তু সেই পণ্য সামগ্রীগুলো নিয়ে যাচ্ছে এবং মানুষের ঘরে ঘরে কিন্তু মানুষের হাতে হাত রেখে কিন্তু মানুষের যে বন্যার্ত যে মানুষগুলো রয়েছে তাদের ঘরে সেই পণ্যগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। বেশি অতিরিক্ত পানির জন্য কিন্তু আমরা দূরত্ব জায়গা যাইতে পারি না, যেতটুকু যাইতে পারছি অতটুকু বিভিন্ন সময় যা কিছু পারছি তা নিয়ে পৌঁছাইছি। আমাদের পার্শ্ববর্তী হারুয়ালছড়ি, যেটা পূর্ব ফটিকছড়ি বলা হয়, ওখানে কিন্তু কোনো লোক যাওয়া হয় না এখনো। অন্যদিকে যে আমরা সড়কে যে দৃশ্য দেখেছি, সেখানে সকাল থেকে কিন্তু শত শত ট্রাকে করে বন্যার্থীদের জন্য কিন্তু বিভিন্ন শুকনো খাবার, কলা, পাউরুটি, বিস্কিট সহ যে শুকনো খাবার, সেগুলো ট্রাকে ভরে ভরে নিয়ে আসছে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে শত শত ট্রাক আমাদের চোখে পড়েছে। এখন এগুলো মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা কিন্তু করেছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু মেডিকেল টিম, অর্থাৎ নার্সিং ইনস্টিটিউট এবং যে হাসপাতালগুলো রয়েছে, সেখানকার শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু বিভিন্ন যে ওষুধ সামগ্রী এবং স্যালাইন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে বিভিন্ন জায়গায়। ডায়রিয়া, তারপর কলেরা বা সর্দি, জ্বর, কাশি, এই ধরনের ট্রিটমেন্টগুলো আমরা এখানে নিয়ে আসছি এবং আমাদের সঙ্গে অক্সিজেন সাপোর্ট, তারপরে কোনো প্রসূতি মায়ের ডেলিভারির জন্য আমাদের 2 জন ফিমেল আছে, ফিমেল নার্স। ছোট বাচ্চাদের অনেকে থাকে যে জ্বর, সর্দি কাশি হচ্ছে, স্কিন প্রবলেম হচ্ছে, তাদের যে প্রাথমিক সেবাটা আমরা ওইটা দিচ্ছি। চট্টগ্রাম বন্দর থেকে কোনো ধরনের পণ্য বের হলে, ওঠানামা হলে কি সে কোনো পণ্য দেশে কোনো জায়গায় যেতে পারছে না, এতে করে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা এবং পণ্য যেতে না পারায় বড় ধরনের ক্ষতিতে হবে সেটি বলা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের থেকে সর্বশেষ তথ্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বন্যার্তদের সহায়তায় দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অভিভূত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্গত এলাকায় ডিজেল পাঠিয়ে মোবাইল টাওয়ার চালু রাখা ও বিদ্যুৎ সরবরাহ চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। বিকেলে 44টি এনজিওর সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টার প্রেস সচিব জানান, পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। সানবীর রূপলের রিপোর্ট। দেশের দক্ষিণ পূর্বের জেলাগুলো ভয়াবহ বন্যায় আক্রান্ত। 11 জেলায় পানিবন্দী লাখ লাখ মানুষ। দিশেহারা এসব বন্যার্তদের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে দেশ বিদেশের সব শ্রেণী পেশার বাংলাদেশিরা। ঐক্যবদ্ধ বাংলাদেশের এই অভিপ্রায় দেখে অভিভূত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 44টি এনজিও প্রতিনিধির সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে প্রেস সচিব জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বন্যা আক্রান্ত এলাকায় ডিজেল পাঠিয়ে মোবাইল টাওয়ার চালু রাখার ও বিদ্যুৎ সরবরাহ চালু করার নির্দেশ দেন ডক্টর ইউনূস। উনি কোঅর্ডিনেশনের কথা বলেছেন এবং উনি চাচ্ছেন যে এনজিওরা যে কাজটা করবেন সেটা যেন খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে করে। উনি বলেছেন যে আমরা সবাই অভিভূত। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যেই স্পিরিটটা শো করেছিল, ঠিকই একইভাবে একই স্পন্টেনিটি শো করে তারা ঝাঁপিয়ে পড়েছে। এই যে তরুণদের যে উদ্যোগ, সে তরুণদের যে প্রেরণা, তার সাথে যেন সারা বাংলাদেশের সবাই যেন একত্রিত হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে। বন্যার পানি নেমে যাওয়ার পর কিভাবে সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ব্র্যাকের নির্বাহী পরিচালক। কি ধরনের ত্রাণ দরকার এবং সেই ধরনের ত্রাণ জোগাড় করা, পাশাপাশি কোন জায়গাতে ত্রাণটা বেশি দরকার সেই জায়গাগুলোতে যাচ্ছে কিনা সেখানে একটা সমন্বয়ের ব্যাপার আছে। তো সেই সমন্বয়টা আমরা আশা করছি এই সমন্বিত একটা নতুন পরিকল্পনার মাধ্যমে, আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা যেতে পারব। জোন ভাগ করে ত্রাণ কার্যক্রম বন্যা কবলিত সবার দরজায় পৌঁছানোর বিষয়েও বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের একটা সমন্বয়ের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। 37 দিন পর কাল থেকে চলবে মেট্রো রেল। 10টি ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন। সংস্কারের জন্য আপাতত বন্ধ থাকবে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন।
খুলনার পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে তলিয়েছে অন্তত ১৩টি গ্রাম। ধানের বীজতলা, চিংড়ি ঘের, বাড়িঘর তলিয়ে যাওয়ায় দিশেহারা বাসিন্দারা। টানা তৃতীয় দিনের মতো ভাঙন মেরামতের চেষ্টা করেও পারেনি স্থানীয়রা। জোয়ারের পানির চাপে ভেঙে গেল বাঁধ, প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে। বৃহস্পতিবার বিকেলে এভাবে ভেঙে যায় খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামের বেড়িবাঁধ। অল্প সময়ের মধ্যে তলিয়ে যায় আশেপাশের অন্তত ১৩টি গ্রাম। ভেঙে যাওয়ার পর থেকেই কয়েকশো স্থানীয় মানুষ বাঁশ দিয়ে বাঁধ পুনর্নির্মাণ শুরু করে। পানি উন্নয়ন বোর্ডও ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে বাঁধকে মেরামতের চেষ্টা চালায়। তবে শনিবার জোয়ারের চাপ আরও বাড়ায় নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। বটিয়াঘাটা ও দাকপের অনেক গ্রামে ভেসে যায় কয়েকশো চিংড়ি ঘের। বসতবাড়ি তলিয়ে অসহায় জীবনযাপন করছেন নদীপাড়ের বাসিন্দারা। বারবার বাঁধ ভাঙনে দুর্বল বেড়িবাঁধকেই দায়ী করছেন তারা। খাওয়া দাওয়ারও নেই, আজ 2 দিনের মধ্যে ধরো কিছু খাওয়া দাওয়া নেই। চিড়ে মুড়ি খাই বেশিরভাগ, আর রাত্রি করে ভাত ওই বাড়িতে নিয়ে আসে একদম ওই গ্রামের থেকে, তাই আমরা খাই। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত এলাকার মানুষদের হাতে নগদ ও খাদ্য সহায়তা তুলে দেন বিএনপি নেতারা। টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য যারা স্বেচ্ছাশ্রমে কাজ করছে তাদের জন্য 2 লক্ষ টাকা আমরা ইতিমধ্যেই আমরা এখানে প্রদান করেছি। এর আগে গত মে মাসে ঘূর্ণিঝড় রেমালে একই ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দুর্যোগ এক করেছে দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। বন্যার্ত মানুষকে সহায়তা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নগদ অর্থ, ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে আসেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন রাইদুল ইসলাম শুভ। যতদূর চোখ যায় চারিদিকে লোকে লোকারণ্য। কোনো জনসভা, প্রতিবাদ সমাবেশ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয়, তারা এসেছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য। কিছুক্ষণ পরপরই ব্যক্তিগত গাড়ি আর ট্রাক এসে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে ত্রাণ সামগ্রী নামানোর কাজে লেগে পড়ছেন শিক্ষার্থীরা। শুধু গাড়ি নয়, কেউ পায়ে হেঁটে, কেউ রিক্সা করে, যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তা দিতে ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। কাপড়, শুকনো খাবার, ওষুধ, কেউ বা এনেছেন নগদ অর্থ নিয়ে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সর্বসাধারণের। শিশুদের জন্য অনেক শুকনো খাবার এবং আরো শুকনো খাবার এবং বস্ত্র এনেছি। যখন শুনলাম যে এখানেই ত্রাণটা দিচ্ছে, আমার যদি সুযোগ থাকে এখানে দেওয়ার, আমি সেজন্য এখানে নিয়ে আসছি। একটা মানুষ কাঁদতেছে, একটা বাচ্চা কাঁদতেছে, আমি যে ওর জন্য 2%ও না 0.5%ও করতে পারতেছি, এই জিনিসটা আমার লাইফটাকে আরো সেন্স মেক করতে সাহায্য করতেছে। বাংলাদেশের যত হেলিকপ্টার মালিক আছেন, আপনারা দয়া করে হেলিকপ্টারগুলো ফ্রি করে দেন। সারা বছর ব্যবসা করে মানুষের পাশে এবার দ্বারা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শুক্রবার রাত পর্যন্ত প্রায় 1,42 লাখ টাকা অনুদান সংগ্রহ করেছেন। শিক্ষার্থীরা বলছেন পর্যাপ্ত পোশাক আছে, এখন প্রয়োজন ওষুধ, রিচার্জেবল লাইট, পাওয়ার ব্যাংক, মোমবাতি। আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট। সেই সব জায়গায় ইলেকট্রিসিটি সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। সহায়তা পৌঁছে দিতে বন্যা কবলিত এলাকায় যাচ্ছে ত্রাণবাহী ট্রাক। বন্যায় বানভাসী মানুষের আর্তনাদ যেন মানুষকে ঘরে থাকতে দেয়নি। ছুটে এসেছেন এই টিএসসি প্রাঙ্গণে। এই সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যেমন অনুদান দিচ্ছেন, ঠিক সংগ্রহ করছেন সারা রাত থেকে এখন অবধি। চলছে তাদের কর্মযজ্ঞ এই বানভাসী মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে 5 দিন করে এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সাদিকুর রহমান। আমরা সরাসরি চলে যাব তার কাছে।
এইমাত্র কিন্তু সিএমএম আদালতে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি আসলে এই 5 আসামির বিরুদ্ধে যে মামলাগুলি ছিল হত্যা মামলা তার আদেশ দিয়েছেন। যেই আমি একটু আদেশটা একটু বলি যে লালবাগ থানার যে খালিদ সাইফুল্লাহ হত্যা মামলা সেখানে কিন্তু আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানের এবং জিয়াউল হাসান যিনি সাবেক মেজর জেনারেল তাদের এই 3 জনের কিন্তু 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। এছাড়া নিউ মার্কেট থানার যে হত্যা মামলা সেখানে কিন্তু সালমান এফ রহমান, জিয়াউল হাসান এবং আনিসুল হক সাবেক আইনমন্ত্রী তাদের কিন্তু আবারও 5 দিন করে রিমান্ড দিয়েছেন। অর্থাৎ এই 2 মামলায় কিন্তু 5 দিন করে 10 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া বাড্ডা থানার যে সুমন হত্যা মামলা সেখানে দীপমণি আর 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সাবেক মন্ত্রী তার কিন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া আরেকটি মামলা রয়েছে যেটা ভাটারা থানার দায়ের করা মামলা, সেখানে আসম ফিরোজ রশিদ যিনি সাবেক চিফ হুইপ তার কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। প্রত্যেকের আসলে 10 দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। আমরা এখন একটু আইনজীবীর বক্তব্য শুনবো। বিগত স্বৈরাচার সরকারের দোসর এবং ছাত্র জনতা আন্দোলনের গুলি করার ইন্ধনদাতা, হুকুমদাতা এবং ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং কুখ্যাত আয়নাঘরের স্রষ্টা মেজর লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসান এই 3 জনকে রিমান্ড শেষে আজকে আদালতে উপস্থাপন করা হয়। বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা লালবাগ থানা মামলা নাম্বার 7824 এই মামলায় একটি দরখাস্ত দিয়ে রিমান্ড প্রার্থনা করেন এবং এই মামলার ঘটনায় বলেন যে গত 18/7 তারিখে আজিমপুর গোলচক্করে ছাত্র জনতার উপর পুলিশ গুলিবর্ষণ করে। এই গুলিবর্ষণে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র খালেদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। তার পিতা এই আসামিদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে এবং এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আরও বলেন যে তিনি প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন এবং আসামিদের ইন্ধন এবং ষড়যন্ত্রে যে পুলিশ গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে তারও প্রাথমিক তিনি তথ্য প্রমাণ পেয়েছেন এবং আরও তথ্য জানার জন্য, আরও জিজ্ঞাসাবাদ করার জন্য কারা এই হত্যার সঙ্গে জড়িত আর কারা কারা এই হত্যাকে ইন্ধন দিয়েছে, মদত দিয়েছে তাদেরকে বের করার জন্য তাদের 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শোনেন। পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবী আসামিদের পক্ষে বক্তব্য রেখেছেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর আসামিদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে এই আসামিদেরকে আরেকটি মামলা, সেটা হলো নিউ মার্কেট থানা মামলা 7/8/7/24 এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা করেন এবং আদালত যথারীতি তাদের গ্রেপ্তার দেখান। তৎপর তদন্তকারী কর্মকর্তা এই মামলায় এই আসামিদের জড়িত থাকার কারণ দেখিয়ে এবং এই মামলায় সবুজ আলী ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র, তাকে পুলিশ ঢাকা কলেজের সামনে গুলি করে হত্যা করে। এই কমলমতি ছাত্র, সাধারণ ছাত্র যাদের সামনে অনেক বড় ভবিষ্যৎ, এই পাষাণরা তাদের কুপরামর্শে, তাদের ষড়যন্ত্রে এই স্কুল ছাত্র এবং কলেজ ছাত্র তাদেরকে হত্যা করে। তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে এবং প্রসিকিউশনের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। আরেকটি মামলায় দুটি মিলে একবারে বলে দেন একবার। আরেকটি মামলা, এই 2 মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান, এই
এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার ধ্বংসকারী এবং আমাদের বই পুস্তকে নবীজি সহ আমাদের ধর্মের উপর আঘাত করে অন্য ধর্মকে প্রাধান্য দিয়ে কোমলমতি শিশুকে তার ধর্ম থেকে বিচ্ছিত করার জন্য যে একটি অপপ্রয়াস সৃষ্টি করেছে এই দীপুমণি। এই দীপুমণি আপনারা জানেন যে সে চাঁদপুরে সে এবং তার ভাই ওই এলাকায় যে অত্যাচার করেছে এবং নিপীড়ন করেছে এবং সেখানে বালুমহল থেকে যে দখলদারি করেছে, গত তারিখে তাকে যখন আদালতে আনা হয় তখন হাজার হাজার চাঁদপুরবাসী এই এলাকায় ভিড় করে। ওই দীপুমণি তাকে 4 দিনের রিমান্ড পর আজকে তাকে বাড্ডা থানা মামলা নাম্বার 4/8/24 তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই বাড্ডা থানায় আপনারা জানেন যে গত 19/7/24 তারিখে বাড্ডা ফুজি টাওয়ারের পাশে ভিকটিম সুমন শিকদার পুলিশের গুলিতে নিহত হয় এবং তার পিতা বাদী হয়ে মামলা করে। এই মামলার 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি আসাদুজ্জামান কামাল এবং এই আসামি দীপুমণি, এছাড়াও বসুন্ধরার চেয়ারম্যান আব্দুস সোবাহান এবং তার ছেলে আনবির সোবাহান, তারা ওই হত্যা মামলার আসামি। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রার্থনা করেন এবং বলেন যে এই আসামিরা প্রাথমিক তদন্তে এই মামলার সঙ্গে জড়িত মর্মে তারা তথ্যপত্র পেয়েছে এবং এই আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই মামলার সঙ্গে, এই হত্যার সঙ্গে কারা জড়িত, কারা ইন্ধনদাতা এবং কারা ষড়যন্ত্রকারী, এটা তাদেরকে বের করতে হবে। এই জন্য এই আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনারা জানেন আরেকটি মামলা, এটা হলো বাটারা থানা মামলা 5/8/24। এই মামলায় 19/7/24 তারিখে সেই বাটারা এলাকায় সুমন শিকদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। সালমান এফ রহমান, আনিসুল হক এবং দীপুমণি সহ আসামিদের রিমান্ড প্রসঙ্গে ব্রিফিং করছিলেন আইনজীবী। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলাম সিএমএম কোর্টে। সরকার গঠন করতে পারলে বাংলাদেশ ভারতের মধ্যকার পানি বন্টন সংকট সমাধান করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী। দুপুরে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ মাঠে বন্যা দুর্গতদের খাদ্য সামগ্রী বিতরণ করে এই কথা বলেন তিনি। আন্তর্জাতিক আইনগতভাবে আমাদের পানির হিসেবে আমাদেরকে পেতে হবে এবং সেটা তো অবশ্যই ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন আসবে, যদি বিএনপিকে তারা বিএনপির পক্ষে, আমরা আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো নিষ্পত্তি করার চেষ্টা করব। যতক্ষণ এটার পুনর্বাসন সম্পূর্ণ না হবে বিএনপির এই আমাদের যে উদ্যোগ সেটা অব্যাহত থাকবে। এখন থেকে বিদ্যুৎ, গ্যাস সহ সব জ্বালানির মূল্য নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মানিকগঞ্জের একটি পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে একথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। 2010 সালের আইনের ভবিষ্যৎ প্রয়োগ এটা বন্ধ করে দিয়েছে। সামনে প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রকল্প, জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আর কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। সরকারের যে ক্ষমতা ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্টে জ্বালানি এবং বিদ্যুতের মূল্য নির্ধারণের ক্ষমতা, সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। সেটা ওই যে দি অ্যাক্ট হ্যাজ বিন অ্যামেন্ডেড এবং ওইটা ডিলিট করে দেওয়া হয়েছে। সুতরাং এখন আবার ক্ষমতাটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে চলে গেছে। 37 দিন বন্ধ থাকার পর কাল চলবে মেট্রো রেল। এরই মধ্যে বৃহস্পতি, শুক্র ও শনিবার মেট্রো রেল পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। কাল সকাল থেকে রাত পর্যন্ত চলবে মেট্রো রেল। তবে মেরামত ও সংস্কারের জন্য আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। আজ ট্রায়াল রান করে প্রস্তুতি নিচ্ছে মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এই ছিল জনপদের সময়ে। এরপর থাকছে রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।